মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য আজকে ভূগোলের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে অধ্যায়ভিত্তিক 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন এর সাজেশন নিয়ে আলোচনা করব। বেশি প্রশ্ন নয়, বরং অধ্যায়ভিত্তিক কিভাবে পড়লে অধ্যায়ভিত্তিক তোমরা অল্প পড়েও সম্পূর্ণ কমন পেতে পারো, আজকে এই ভিডিওতে সম্পূর্ণটা বুঝিয়ে দেবো। তার জন্য ভিডিওটা দেখতে হবে। কিভাবে তোমাদের যে প্রাকৃতিক ভূগোলের পার্টটা, আঞ্চলিক ভূগোলের পার্টটা রয়েছে, আজকে বুঝিয়ে দেবো। প্রাকৃতিক ভূগোলের পার্টে 4টে অধ্যায় থেকে সব অধ্যায় না পড়েও কিভাবে সব কমন পাবে, আঞ্চলিক ভূগোলে কিভাবে অল্প চ্যাপ্টার পড়েও কমন পাবে, সেটাই এই ভিডিওতে বলে দেবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর সকল প্রশ্ন, এই ভূগোল বিষয় নয়, বরং সকল অধ্যায়ের সকল প্রশ্ন উত্তর, সেটা এমসিকিউ হোক, বড় প্রশ্ন হোক, সমস্ত কিছু আমরা উত্তর সহ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা প্লেলিস্টে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক সাজেশান উত্তর সহ ভিডিওসও আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে তোমাদের মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য যে ভূগোলের অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখাবো, তার ফ্রি পিডিএফ দেওয়া থাকবে। ভিডিওতে আমি যে কোনো জায়গায় একটি পাসওয়ার্ড দেখিয়ে দেবো, ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী বলা যাবে না। ডেসক্রিপশানে ফ্রি পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে। প্রথমে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, ক্ষয়ীভবন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? 3 নম্বরের প্রশ্ন, পেডিমেন্ট কি? 4 নম্বরের প্রশ্ন, ভি ও আই আকৃতির উপত্যকা বলতে কি বোঝো? 5এর প্রশ্ন, ইনসেলবার্জ কাকে বলে? 6এর প্রশ্ন, গিরিখাত অত্যন্ত সুগভীর হয় কেন? 7এর প্রশ্ন, উচ্চ গতিতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হয় কেন? তারপরের প্রশ্ন, হিমশৈল কাকে বলে? তার পরের প্রশ্ন, জিউগেন কাকে বলে? নেক্সট, হিমরেখা কাকে বলে? 11 নম্বরের প্রশ্ন, গিরিখাত কাকে বলে? 12 নম্বরের প্রশ্ন, ক্যানিয়ন কি? 13 নম্বরের প্রশ্ন, ক্রেভাস ও বার্গমন্ট কি? 14 নম্বরের প্রশ্ন, ভেন্টিফ্যাক্ট কি? 15 নম্বরের প্রশ্ন, ড্রেইকান্টার কাকে বলে? 16 নম্বরের প্রশ্ন, প্রপাতকূপ কাকে বলে? 17 নম্বরের প্রশ্ন, অগ্নিভবনের সংজ্ঞা দাও। এইগুলো 2 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়তে হবে, বড় অধ্যায়, তাই এইগুলো পড়তেই হবে। 3 নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে পড়তেই হবে, বাদ দেওয়া চলবেই না, সেগুলো প্রথম, কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে? 2এর, মরুভূমি সম্প্রসারণ রোধ কি উপায় করা যায়? 3এর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 4এর প্রশ্ন, বদ্বীপ গড়ে ওঠার 3টি অনুকূল শর্ত আলোচনা করো, বা প্রশ্ন এইভাবেও দিতে পারে, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। 5এর প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? বা প্রশ্ন এইভাবেও দিতে পারে, ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? বা এভাবেও দিতে পারে, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই প্রশ্নটি কিন্তু ভারতের নদ নদীর মধ্যেও কিন্তু রয়েছে। 6এর প্রশ্ন, কীভাবে জলপ্রপাত গঠিত হতে পারে? 7এর প্রশ্ন, পেডিমেন্ট ও ইনসেলবার্জের পার্থক্য কী? 8এর প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 9এর প্রশ্ন, জলপ্রপাত পশ্চাৎপসরণ করে কেন? 10এর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন? 11এর প্রশ্ন, বিভিন্ন ধরনের গ্রাবরেখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 12এর প্রশ্ন, আই আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 13এর প্রশ্ন, বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য লেখো। 14এর প্রশ্ন, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 15এর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কী? তারপর নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। এবার 5 নম্বরের প্রশ্ন বলার আগে বলে দিই, তোমাদের প্রথম যে 3টি অধ্যায় রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টি অধ্যায় মিলিয়ে তোমাদের 4টি বড় প্রশ্ন আসবে, ঠিক আছে? সেখান থেকে 2টি বড় প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম অধ্যায়ের থেকে 5 নম্বরের বড় প্রশ্ন তোমরা পড়বেই, আর 2 আর 3 নম্বর অধ্যায়ের মধ্যে বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের জন্য যে কোনো একটি অধ্যায় তোমরা বেছে নিতে পারো। তো এখান থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপও আসতে পারে বা বায়ুর ক্ষয়কার্যের ফলেও আসতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। একই রকমভাবে নদীর ক্ষয়কার্য আর সঞ্চয় কার্য, দুটো আলাদা প্রশ্ন আমি একসাথে দিয়েছি, ক্ষয়কার্যটা বেশি ইম্পর্টেন্ট। তো নদীর ক্ষয়কার্য, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। 3এর প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। আর তারপরের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। একদম ফার্স্ট চ্যাপ্টারটা পড়ো, এর মধ্যে একটি প্রশ্ন তোমরা কনফার্ম কমন পাচ্ছই।
চলে যাব তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম অধঃক্ষেপণ কাকে বলে, তারপরের প্রশ্ন ইনসোলেশন কাকে বলে, 3 প্রশ্ন অ্যাডভেকশন কি, 4 প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট কি, 5 প্রশ্ন জেট বায়ু কি, 6 প্রশ্ন ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, 7 প্রশ্ন বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, 8 প্রশ্ন বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব আলোচনা করো, 9 প্রশ্ন উষ্ণতা হ্রাসের হার বলতে কী বোঝো, 10 প্রশ্ন বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো, 11 প্রশ্ন প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে, 12 প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কি, 13 প্রশ্ন বায়ু প্রবাহের সাথে বায়ু চাপের সম্পর্ক কি, 14 প্রশ্ন কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো। এখান থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথমেই বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো, 2 প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, 3 প্রশ্ন জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো, 4 প্রশ্ন এল নিনো ও লা নিনা কি, 5 প্রশ্ন মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো, তারপরের প্রশ্ন ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো, তারপর ওজোন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো, তারপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, তারপরের প্রশ্ন অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো, 9 নম্বরের প্রশ্ন সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য আলোচনা করো। যদি তোমরা মনে করো 2 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বে, তাহলে এই 4টি বড় প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রথম, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2 প্রশ্ন পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। 3 প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। আর 4 নম্বর উদাহরণসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তবে ছাত্রছাত্রীরা যারা মনে করছে একটু কম পড়তে চাও, তোমাদের জন্য বলতে চাই তাহলে তোমরা 3 নম্বর অধ্যায়টা পড়তে পারো। 3 নম্বর অধ্যায়ের বড় প্রশ্ন অপেক্ষাকৃত সোজা এবং কম পড়তে হয়। 3 নম্বর অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম হিমশৈলের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 2 প্রশ্ন বানডাকা কাকে বলে, 3 প্রশ্ন শৈবাল সাগর কাকে বলে, 4 প্রশ্ন পেরিজি জোয়ার কাকে বলে, 5 প্রশ্ন ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন, 6 প্রশ্ন সারাসারির বান কাকে বলে, 7 প্রশ্ন সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি, 8 প্রশ্ন মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়, 9 প্রশ্ন জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের 2টি পার্থক্য লেখো, 10 প্রশ্ন সমুদ্র স্রোত কাকে বলে, 11 প্রশ্ন হিমপ্রাচীর কি। এখান থেকে যে 3 প্রশ্নগুলো পড়তে হবে, প্রথমে জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো। 2 প্রশ্ন জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। 3 প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। 4 প্রশ্ন মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য। 5 প্রশ্ন নিউ ফাউন্ড ল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। 6 প্রশ্ন এল নিনো ও লা নিনার ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। 7 প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক মগ্ন চড়াটি বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র হিসেবে খ্যাতি লাভ করেছে কেন। 8 প্রশ্ন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 9 প্রশ্ন একটি স্থানে 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। 10 প্রশ্ন অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন। এবার তোমাদের যে বলেছিলাম যে ইজি যে 5 নম্বর, সেগুলো কি কি? প্রথম, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন উদাহরণ সহ সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো। আর 3 প্রশ্ন সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো। এবার চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। এখান থেকে কোনো 5 নম্বর আসে না, 2 আর 3 নম্বর পড়তে হবে। প্রথম, ই বজ্র বা ইলেকট্রনিক বজ্র বা বৈদ্যুতিন বজ্র কাকে বলে। 2 প্রশ্ন বজ্রের পুনর্ব্যবহার বলতে কী বোঝো। 3 প্রশ্ন তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো। 4 প্রশ্ন জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে, উদাহরণ দাও। 5 প্রশ্ন অজৈব ভঙ্গুর বজ্র বলতে কী বোঝো। 6 প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা কি। 7 প্রশ্ন চিকিৎসা সংক্রান্ত বজ্র কাকে বলে। 8 প্রশ্ন বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো। 9 প্রশ্ন কম্পোস্টিং কি। 10 প্রশ্ন স্ক্র্যাবার কি। 11 প্রশ্ন বজ্রের পুনর্নবীকরণ বলতে কী বোঝো। এখান থেকে যে 3 নম্বরগুলো পড়তে হবে, প্রথম পরিবেশের ওপর বজ্র পদার্থের প্রভাব উল্লেখ করো। 2 প্রশ্ন জৈব ভঙ্গুর বজ্র ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। 3 প্রশ্ন বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। 4 প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 5 প্রশ্ন বজ্র প্রক্রিয়াকরণে 3R এর ভূমিকা উল্লেখ করো। এবার চলে যাব বইয়ের সবথেকে বড় অধ্যায় এবং যেখান থেকে বেশি নম্বর আসে, সেটা পঞ্চম অধ্যায় ভারত। 2টো পার্ট রয়েছে, প্রাকৃতিক আর অর্থনৈতিক। 2টো থেকেই মিলিয়ে মিশিয়ে প্রশ্ন রয়েছে। প্রথম যে 2 নম্বরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন কয়াল কি। 3 প্রশ্ন রবি ফসল কাকে বলে। 4 প্রশ্ন দুন উপত্যকা কি। 5 প্রশ্ন লু ও আঁধি কি। 6 প্রশ্ন তাল কি। 7 প্রশ্ন দোয়াব কাকে বলে। 8 প্রশ্ন খাদার ও ভাঙার কি। 9 প্রশ্ন মহানগর কাকে বলে। 10 প্রশ্ন বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কি। 11 প্রশ্ন মরুস্থলী কথার অর্থ কী, এই প্রকার নামকরণের কারণ কী। 12 প্রশ্ন অর্থকারী ফসল বলতে কী বোঝো।
13 প্রশ্ন কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো? 14 নম্বরের প্রশ্ন খারিফ ফসল কাকে বলে? 15 প্রশ্ন বাগিচা ফসল কাকে বলে? 16 প্রশ্ন মালনাদ ও ময়দান কী? 17 প্রশ্ন সোনালী চতুর্ভুজ কী? 18 প্রশ্ন হীরক চতুর্ভুজ কী? 19 প্রশ্ন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? 20 নম্বরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কী? 21 নম্বরের প্রশ্ন সামাজিক বনসৃজন কী? 22 নম্বরের প্রশ্ন তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? 23 প্রশ্ন আম্রবৃষ্টি কাকে বলে? 24 প্রশ্ন পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? 25 প্রশ্ন জনবিস্ফোরণ কাকে বলে? 26 প্রশ্ন পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে? 27 প্রশ্ন পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? 28 প্রশ্ন জনসংখ্যা ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখো। 29 প্রশ্ন জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কী বোঝো? 30 প্রশ্ন মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো? 31 প্রশ্ন ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। 32 প্রশ্ন উত্তর দক্ষিণ করিডর কী? এবার এখান থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো পড়তেই হবে। প্রথম, ভারতীয় কৃষির সমস্যা ও তার সমাধান সম্পর্কে লেখো। 2 প্রশ্ন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী? 3 প্রশ্ন কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? 4 নম্বরের প্রশ্ন ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো। 5 প্রশ্ন দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কিন্তু নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? 6 প্রশ্ন পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো। 7 প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের কারণ আলোচনা করো। 8 প্রশ্ন বহুমুখী পরিকল্পনার উদ্দেশ্য কী? 9 প্রশ্ন অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? 10 প্রশ্ন ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? 11 নম্বরের প্রশ্ন দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন? 12 নম্বরের প্রশ্ন সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো। 13 নম্বরের প্রশ্ন করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারি করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? 14 নম্বরের প্রশ্ন জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো। 15 নম্বরের প্রশ্ন ভারতীয় রেলপথের সমস্যাগুলি কী কী? 16 নম্বরের প্রশ্ন ভারতে অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। 17 নম্বরের প্রশ্ন ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। 18 নম্বরের প্রশ্ন গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন? এবার পঞ্চম অধ্যায়ে 5 নম্বরের প্রশ্ন বলার আগে বলে দিই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু তোমাদের মোট 4টি 5 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে যারা অল্প পড়তে চাও তাদের আমি বলে দেব যে শুধুমাত্র কোন প্রশ্নগুলো পড়ে তোমরা 2টি প্রশ্নের উত্তর করতে পারবে সেগুলো দেখিয়ে আমি বলে দেব। প্রথম প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণ কোন কোন পদ্ধতিতে করা হয়? 2 নম্বরের প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব উদাহরণ সহ আলোচনা করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে জলবায়ু ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কিভাবে প্রভাবিত করেছে উদাহরণ সহ লেখো। 3 প্রশ্ন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলকভাবে আলোচনা করো। এই প্রশ্নটি পড়তেই হবে কারণ এই প্রশ্নটি 5এও দেয় 3 নম্বরেও কিন্তু দেয়, এটা কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে এই প্রশ্নটা, ঠিক আছে। তারপর 4 প্রশ্ন ভারতের জলবায়ু ও জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। তারপরে 5 নম্বরের প্রশ্ন এটাও তোমাদের পড়তে হবে। দেখো প্রশ্নটা কত রকমভাবে দেয়। কিভাবে দেয়? প্রথমে এভাবে দেয় পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। বা প্রশ্ন এভাবে দিতে পারে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ লেখো। শুধু মনে রাখতে হবে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ বা কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবনের কারণ বা প্রসার লাভ করেছে কেন এই রকম যদি বলে আর যে কোনো যদি রাজ্যের নাম দিয়ে দেয় এই একটাই সেটা কিন্তু প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের পড়তেই হবে। তাহলে 2টো প্রশ্ন হলো। তারপরে এই 6 দাগের প্রশ্নটা সকলকেই পড়তে হবে। ভারতে চা, ধান, কফি, কার্পাস, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এই যে চা, ধান, কফি, কার্পাস আর ইক্ষু এর মধ্যে একটি কনফার্ম তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। এই প্রশ্নটা কেউ বাদ দেবে না। 7 প্রশ্নটাও তোমাদের পড়তে হবে যারা অল্প পড়তে চাইছো। সেটা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? তাহলে কটা হলো? 4টে বললাম। 8 প্রশ্ন ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট, এটা 3এও কিন্তু পরীক্ষায় দেয়। 9 প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এটাও তোমাদের পড়তে হবে। তো যারা অল্প পড়তে চাইছো কোন কোন দাগের প্রশ্নগুলো পড়বে? 9, 7, 6, 5 আর পড়বে 3 দাগ। এগুলো কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে। তারপর চলে যাব 6 নম্বর অধ্যায়, শেষ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এখান থেকেও বজ্র ব্যবস্থাপনা অর্থাৎ 4র্থ অধ্যায়ের মতো তোমাদের এখান থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন আসবে না, শুধু 2 এবং 3 প্রশ্নগুলো করতে হবে। কি কি পড়বে? প্রথম
দূর সংবেদন প্ল্যাটফর্ম বা রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম কাকে বলে? 2 প্রশ্ন পিক্সেল কাকে বলে? 3 প্রশ্ন ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কি? 4 নম্বরের প্রশ্ন সক্রিয় সেন্সর কাকে বলে? 5 প্রশ্ন নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? 6 প্রশ্ন মিলিয়ন শিট কাকে বলে? 7 প্রশ্ন উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে সাদৃশ্যগুলি কি কি? 8 প্রশ্ন জিও স্টেশনারি উপগ্রহ কি? 9 প্রশ্ন উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? 10 প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেলের অর্থাৎ RF এর ব্যবহার উল্লেখ করো। এখান থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম দূর সংবেদনের সুবিধা অসুবিধা আলোচনা করো, তারপরে উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে লেখো, পার্থক্য পড়তে হবে উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, আর পড়তে হবে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্য। এইগুলো পড়লেই তোমরা একদম 100% নিশ্চিত। আর আমি তোমাদের জন্য সকল প্রশ্ন উত্তরের ভিডিও এর আগেই দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, দেখে নিতে পারো। আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি দেখানো আছে। তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।